এলিসা আর সাঁঝ একই। আপনাদের সুবিধার জন্য এলিসাকে সাঁঝ বলে উল্লেখ করা হয়েছে। এলিসা, তুই কোনোদিন সময় মতো উঠবি না, এটা নিশ্চিত। ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো। ওর কাঠবিড়াল ছোট্ট বাদামি রঙের, নাম নুটি, বারান্দার রেলিংয়ে বসে লেজ দুলিয়ে তাকিয়ে আছে। এলিসা হাত বাড়িয়ে নুটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। নুটি কিচকিচ করে যেন অভিমান জানালো, এত দেরি করে উঠলি। এলিসা নিচে নামতেই বসার ঘরের সোফায় বসে থাকা পরিচিত এক মুখ চোখে পড়ল। মিরাব এলিসার মামাতো বোন, তবে সম্পর্কটা অনেক গভীর, আপন বোনের মতো। গায়ের ওপর হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। এসে গেছে চুন্নি। এলিসা ভেঙচি কাটল। মীরার তাকিয়ে বলল, ভেঙচি কাটিস না, বুঝবি পরে। এলিসা কাঁধ ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করলো। মা, আমি যাচ্ছি। তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শফি, হাতে সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট, চোখে মুখে উদ্বেগ। খেয়ে যাবি তো? এলিসা তাড়াহুড়া করে মাথা নাড়ল। খেতে পারবো না মা, দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে। কিন্তু শফি কি আর এত সহজে ছাড়বেন? মুখে গাম্ভীর্য এনে বললেন, না না না, কিছু না খেয়ে বের হতে দেব না। সকালবেলা খালি পেটে রাস্তায় বের হওয়া ভালো না। এলিসা নিরুপায় হয়ে সোফার ধারে বসে তাড়াতাড়ি স্যান্ডউইচ মুখে পুরে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, তবুও মায়ের তৃপ্তি মেয়েকে অন্তত কিছু খাইয়ে বের করতে পারলেন। বাড়ির বাইরে বের হয়ে এলিসা দেখল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির, মিরাবের বড় ভাই। এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে, চোখে সানগ্লাস। এলিসা দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো ভাইয়া, অনেক লেট হয়ে গেছে। সামির ভ্রু উঁচু করে বলল। এলিসা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, কি করব, ঘুম যে আমাকে ছাড়েই না। সামির হেসে মাথা নাড়ালো, গাড়ির দরজা খুলে দিল। দুজনে গাড়িতে উঠে পড়ল। লাইব্রেরির ভেতর নীরবতা, কেবল পাতাগুলো উল্টানোর মৃদু শব্দ, মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বড় বড় বইয়ের তাকগুলো চারপাশ ঘিরে রেখেছে, আর কোণের জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলো কণাগুলোকে ঝিলমিল করাচ্ছিল। এলিসা কোণের টেবিলে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু চোখ বইয়ের অক্ষরে নয়, মনের ভেতরে আরেকটা গল্প চলছিল। হঠাৎ সে মাথা নিচু করে লাজুক হাসি দিয়ে ফিসফিস করে বলল, ইয়ে লড়কা হায় আল্লাহ, বলে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে, যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায়। তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গেই ভ্রু কুচকে তাকালো। এত শরম পাচ্ছিস কেন তুই? আশান ভাইয়া কি স্বপ্নে তোকে কিস করেছে? এলিসা গলা নামিয়ে বলল, মেহুল, তোর উল্টো পাল্টা ভাবনা বাদ দে প্লিজ। মেহুল একটু হেসে চেয়ারে হেলান দিল। উল্টাপাল্টা ভাবনা নাকি? তাহলে তুই এভাবে লাল নীল হয়ে যাচ্ছিস কেন? বই পড়ছিস নাকি দিবারাত্রি স্বপ্ন দেখছিস? এলিসা হালকা চেপে রাখা হাসি নিয়ে চোখ নামিয়ে বলল, আরশোলা, সরি, আরশান ভাইয়ার কথা ভাবলে আমার গাল লাল হয়ে যায়, আমি কি করব? মেহুল ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। এলিসা, কি? তুই কি একটু বেশি করছিস না? এলিসা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল, না রে, সত্যি বলছি। মেহুল কপাল কুঁচকে আরো কৌতূহলী হলো। তা আজকে স্বপ্নে কি দেখেছিস? এলিসা তার কথা কেটে দিয়ে হঠাৎ ফিসফিস করে বলল, জানিস, উনি আমাকে চড় মেরেছে। কি? হ্যাঁ,
সম্ভবত আমাদের প্রথম দেখায় উনি আমাকে চড় মারবেন। মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে ফেলল। ভালো করে স্কিন কেয়ার করিস, জ্বরের দাগটা যেন আমি দেখতে পাই। এলিশা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিয়েছে। তুই আমার বন্ধু না। মেহুল হেসে বই বন্ধ করে বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আর বলবো না। এলিশা মুচকে হেসে আবার বইয়ের দিকে তাকালো, কিন্তু পাতার অক্ষরগুলো এবারও ঝাপসা হয়ে গেল মনের ভেতর। তখনও আরশানের ঝাপসা মুখ ভাসছে, চোখের পাতা ভারী হয়ে এলো। তারপরেই মনটা অদ্ভুতভাবে ভার হয়ে গেল তার। 10 বছর, হ্যাঁ পুরো 10 বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি। সময়টা এত লম্বা হয়ে গেছে যে তার মুখটা এখন মনে পড়ার কথা নয়। তবুও কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে। যতই চেষ্টা করুক স্পষ্ট করে মনে পড়তে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না, সব ধোয়ার মধ্যে মিলিয়ে যায়। কিন্তু একটা জিনিস আজও হারায়নি, চেন, যেটা আরশান তাকে দিয়েছিল অনেক বছর আগে। চেনটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে অনুভব করলো সময় যতই কেটে যাক না কেন কিছু স্মৃতি হৃদয়ের ভেতর ঠিকই জায়গা করে নেয়। আরশানের দেওয়া এই ছোট্ট উপহারটাই তার কাছে সেই অদেখা ভুলে যাওয়া মুখের সঙ্গে একমাত্র টিকে থাকা সেতু। লাইব্রেরির ভেতরে দুপুরের নীরবতা, জানালা দিয়ে ছড়িয়ে পড়া রোদ এক একটা বইয়ের মলাটে সোনালি আভা ফেলেছে। সেলফের গায়ে গায়ে সাজানো মোটা পাতলা রঙিন ফ্যাকাশে কত বই, কোনোটা যে 100 বছরের পুরনো, কোনোটা আবার একেবারে নতুন। এই নীরবতার মাঝে মেহুলের চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে এলিশা কে যেন করছে। এই মেয়ে এত মন দিয়ে সেলফের সামনে দাঁড়িয়ে হাত নাচাচ্ছে যে মনে হচ্ছে বইয়ের সাথেই কথা বলছে। মেহুল ভ্রু কুচকালো, ধীরে ধীরে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, এই তুই কি করছিস? এলিশা হঠাৎ ঘুরে তাকালো, চোখে দুষ্টুমির ঝিলিক। আমি দেখেছি আরশান ভাইয়া কতটুকু লম্বা হয়েছে। এ কথা বলে সে এক হাত মাথার উপরে তুলল, এতটুকু। মুহূর্তের মধ্যে তার মুখে এক চিলতে হাসি ফুটল। তারপর আবার সে হাতটা আরও উঁচু করল, গলা টেনে বলল, না না, এর চেয়ে আর একটু, এতটুকু। মেহুলের ধৈর্য ফুরিয়ে গেল, তার কণ্ঠে বিরক্তি ভরে উঠল। তোর এসব বন্ধ কর এলি। এলিশা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো সেলফের ওপর ঠেস দিয়ে বলল, আমাকে কি ওনার সাথে মানাবে? মেহুল অবাক হয়ে বলল, এসব কি কথা বলছিস? কেন মানাবে না? পরীর মতো মেয়েটা, এত লক্ষ্মী মেয়ে, আর তুই বলছিস মানাবে না? আর এসব কথা বলবি না, বলে দিলাম। এলিশা মাথা নাড়ালো। মেহুল বলল, আচ্ছা চল এবার বেরিয়ে যাই, অনেক বইয়ের গন্ধ খেয়ে ফুসফুস ভারী হয়ে গেছে। এলিশা হেসে মাথা নেড়ে বলল, চল। দুজনেই ধীরে ধীরে লাইব্রেরির শান্ত পরিবেশ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। চোখ কুচকে কয়েক পা হাঁটতেই সামনে খোলা মাঠটা দেখা গেল। হালকা বাতাস বইছে, কিন্তু মাঠের মাঝখানে শান্তির লেশ মাত্র নেই, কারণ ওদের ক্লাসমেট এরিক এক ছেলেকে ধরে ধাক্কা দিচ্ছে, আর ছেলেটা বাঁচার জন্য হাত তুলে কিছু বলার চেষ্টা করছে। এরিকের চোখ মুখ লাল, শার্টের কলার টেনে ধরা, আর মুখে সেই চেনা রাগী ভাব। তার কাছে সে যা করছে সেটাই যেন একমাত্র সঠিক কাজ। মেহুল এক মুহূর্ত দাঁড়িয়ে দেখে ভ্রু উঁচু করল, তারপর হালকা গলায় বলল, হাফ লেডিসটার আসলেই মাথার তার ছিঁড়া। মেহুলের কথায় এলিশা মুখ টেপে হাসল। এরিক অবশ্য ওদের উপস্থিতি খেয়ালই করল না, সে পুরো মনোযোগ দিয়ে ছেলেটাকে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একটা ছেলে আসলো এলিশার কাছে। ছেলেটা হাতে ভাঁজ করা কাগজ। কথা না বাড়িয়ে সে কাগজটা এগিয়ে দিল। এলিশা ভ্রুকুচকে কাগজটা হাতে নিল। এগুলো মানে কি? কে দিয়েছে?
ছেলেটা কোনো কথা না বলে হাত তুলে ইশারা করলো। সামনের দিকে দাঁড়িয়ে থাকা এক ছেলেকে দেখিয়ে দিল। এলিসা চোখ শুরু করে তাকালো। ওই ছেলেটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কেমন লাজুক। এলিসা বিরক্ত মুখে নিঃশ্বাস ছাড়ল। আহ, আবার এই ছেলেটা? মেহুল তখনই এগিয়ে এসে এলিসার হাত থেকে কাগজটা টেনে নিল। এই হাফলেটিস, তুই কি দিলি? নতুন মার্কেটিং নাকি? এলিসা কাঁধ ঝাঁকিয়ে বলল। আমি কি জানি, তুই খুলে দেখ। মেহুল হাসি চেপে কাগজটা খুলে পড়া শুরু করলো। তুমি আমি মিললে হবে ঝালমুড়ি, তুমি না বললে আমি খাবো গরুর ভুঁড়ি, তুমি আমার চায়ের বিস্কুট, না বললে করব হার্ট ব্রেকের শুট, তুমি যদি বলো হ্যাঁ আমি দিব মিষ্টি, না বললে আমি হব দুঃখের ফটোকপি। শেষ লাইন পড়া শেষ হতেই মেহুল পেট ধরে হেসে উঠল। সিরিয়াসলি, এটা লাভ লেটার? কবি সাহেবের তো ডাব্বা ছাপানো দরকার। এলিসা এক হাতে কপাল চাপড়ে বিরক্ত স্বরে বলল। হাই আল্লাহ, এগুলো কি কোনোদিন বন্ধ হবে না? ওরা হাসতে হাসতে আর লেটার নিয়ে মজা করতে করতে মাঠের পাশের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম যাওয়ার পরই এলিসার চোখে পড়ল গেটের বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির। মেহুলও সামিরকে দেখে মুখ বাঁকালো। নে, শুধু এই বান্দরই আসার বাকি ছিল। এলিসা গভীর নিঃশ্বাস ফেলল, চোখ সরু করে বলল। আজকে আমি যাব না। মেহুল ভ্রু তুলল। কেন? ভাইয়া তো প্রতিদিন তোকে নিয়ে যায়। এলিসা চটপট ফিসফিস করে বলল। চল কোথাও ঘুরে আসি, আজকে যেতে ইচ্ছে করছে না তো। মেহুল অবাক হয়ে বলল। তুই কি পাগল নাকি? তোর মা যদি পরে জানতে পারে? এলিসা দুষ্ট হাসি দিয়ে তার হাত ধরল। তখন সামলাবো, তুই এখন চুপ কর, আমার সাথে আয়। ওরা দুজনেই চারপাশে তাকিয়ে নিল। সামির ফোনে এতটাই ডুবে যে ওদের দিকে নজরই পড়ল না। এ সুযোগে এলিসা মেহুলকে টেনে এক পাশে সরু গলি দিয়ে হাঁটা দিল। পেছন ফিরে একবার দেখল সামির এখনও গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতেই পারল না ওরা যে উধাও হয়ে গেছে। গলি দিয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতেই দুজন এসে পড়ল চেরি ব্লসমের পথের কাছে। হালকা গোলাপি আর সাদা রঙের ফুলগুলো যেন আকাশ থেকে মেঘের টুকরো নেমে এসেছে। গাছের ডালে ডালে ঝুলে আছে অসংখ্য নরম পাপড়ি। বাতাস বইলেই পাপড়িগুলো আলতো করে ঝরে পড়ছে। মেহুল ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে লাগলো, আর এলিসা মাথা উঁচু করে আকাশ ছোঁয়া ফুলের দিকে তাকিয়ে রইল। দুজনে একটু হাসি ঠাট্টা করে ফুলের নিচে হাঁটাহাঁটি করে সেলফিও তুলল। কিছুক্ষণ পর মেহুল ফোনে একটা কল পেল। আমি যাচ্ছি, ফোন এসেছে, তুই চলে যাস। এলিসা হেসে মাথা নেড়ে বলল। যা, আমি তাহলে বাসে করেই বাড়ি চলে যাব। মেহুল বিদায় জানিয়ে চলে গেল, আর এলিসা একা দাঁড়িয়ে থাকলো চেরি ব্লসমের পথে। কয়েক মুহূর্ত চুপচাপ বাতাসে ভেসে আসা ফুলের গন্ধ উপভোগ করলো। তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। হঠাৎ দূরে চোখে পড়ল বাসটা। চলে যাচ্ছে তো। না না, এভাবে মিস করা যাবে না। এলিসা হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর যেতেই বুঝলো হাঁটা দিয়ে আর হবে না, পুরো দৌড়াতে হবে। দৌড় শুরু করতেই ঠান্ডা বাতাস চুল উড়িয়ে দিল। তার চুল পুরোপুরি কালো না, সূর্যের আলোয় কিছুটা লালচে আভা বেরিয়ে আসে। দৌড়ানোর কারণে গাল লাল হয়ে উঠছে, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে। ওরে হতচ্ছাড়া, আমারে নিয়ে যাবে? এলিসা চিৎকার করে বলল। এই বিদেশের মাটিতে বাংলার শব্দ হঠাৎ কানে ধাক্কা দিল বাতাসের ভেতরে দাঁড়িয়ে থাকা আরশানের। সে মাথা ঘুরিয়ে তাকালো। কাচের জানালার ওপারে দেখল একটা মেয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। তার চুল বাতাসে উঠছে, কোটের ভাগ দিয়ে স্কার্ফ দেখা যাচ্ছে। তুলতুলে গাল দুটো কেমন লাল হয়ে গেছে, ঠোঁট কামড়ে যেন হাওয়া গিলতে গিলতে এগিয়ে আসছে।
দরজাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আরশান দ্রুত উঠে দাঁড়ালো। এক হাত দিয়ে দরজার পাশে ধরে রাখলো আর অন্য হাতটা সামনে বাড়িয়ে ধরলো। হাতটা ধরো। এলিশা এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে সেই হাতটা ধরা পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নেমে এলো। কারো অপরিচিত হলেও সেই মুহূর্তে তার মনে ভরসা এলো। অপরিচিত এক ছেলে এমনভাবে ধরছে যেন এক মুহূর্তের জন্য হাত ফসকে যাবে না। এলিশা ছেলেটার হাত ধরল, ঠান্ডায় জমে যাওয়া আঙুলের হালকা উষ্ণতা পেল। আরশান এক টানে তাকে ভেতরে টেনে নিল। দরজাটা তাদের পেছনে ঠাস করে বন্ধ হয়ে গেল। এলিশা নিঃশ্বাস নিতে নিতে তাকালো সামনের ছেলেটার দিকে। গভীর চোয়াল, বাদামি চোখগুলো কেমন শান্ত। থ্যাঙ্কস। নিঃশ্বাস সামলে এলিশা বলল। আরশান কিছু বলল না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে রইল। চোখে কোনো বিরক্তি নেই, আবার উষ্ণতাও নেই, শুধু মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। এলিশা বুঝে উঠতে পারল না ছেলেটা রাগে নাকি চুপচাপ স্বভাবের। মুহূর্তের দ্বিধায় মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো।